আজকে একই ভিডিওতে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন দেশের ইউনিক হালুয়া। রেসিপিগুলো এত সহজভাবে তৈরি করে দেখিয়েছি যে যে কেউ প্রথম চেষ্টাতেই এই মজাদার হালুয়াগুলো তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি মাখান্দি হালুয়া। মুঘল আমলের সব রাজা বাদশাদের পছন্দের এই মাখেন্দি হালুয়াকে স্বামী বশীকরণ হালুয়া বললেও ভুল হবে না। মুঘল আমলের রানীরা এই হালুয়া খাইয়েই তাদের স্বামীদের বশ করতেন। মাখেন্দি হালুয়া বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ বা 180 গ্রাম সুজি। আমি হালুয়াটা তৈরির জন্য কাঁচা সুজি ব্যবহার করছি। এবার সুজিতে দিয়ে দিলাম 2 কাপ বা 500 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে হালুয়া রান্নাটা শুরু করে দিব। এই মাখান্দি হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বা 240 ml খাঁটি ঘি। এই ঘি দিয়েই আমি পুরো হালুয়াটা রান্না করব। তাই এই 1 কাপ ঘি থেকেই 2 টেবিল চামচ ঘি প্যানে দিয়ে দিলাম। ঘিটাকে হালকা গরম করে নিয়েই দিয়ে দিলাম 10-12টার মতো কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। এবার চুলার অল্প আছে বাদামগুলোকে ঘিয়ে ভেজে নেব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও ঘিয়ে হালকা ভেজে নিব। যেহেতু এটা মুঘল আমলের রাজা বাচ্চাদের পছন্দের হালুয়া, তাই এই হালুয়ার রেসিপিতে ড্রাই ফ্রুটস তো থাকবেই। কিন্তু তারপরও আপনাদের যদি ড্রাই ফ্রুটসের ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। সবগুলো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ঘি থেকে একটি প্লেটে তুলে রাখছি। এবার প্যানে দিয়ে দিলাম অবশিষ্ট থাকা 1 কাপ ঘি। আমি 2 টেবিল চামচের মতো ঘি রেখে দিয়েছি লাস্টে অ্যাড করার জন্য। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম দানাদার চিনি। এবার চুলার মিডিয়াম আঁচে চিনিটাকে ক্যারামেল করে নেব। যেহেতু চিনির ক্যারামেলটা ঘিয়ে করা হচ্ছে তাই হতে একটু সময় লাগবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। আমি চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিয়েছি। এই ক্যারামেলের কালারটার উপরই কিন্তু হালুয়ার ফাইনাল আউটকামের রংটা নির্ভর করবে। তাই ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে কালো করে ফেলা যাবে না, তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও তিতা লাগবে। যখন ক্যারামেলে এমন সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা দুধ আর সুজির মিশ্রণ। মিশ্রণটাকে অ্যাড করার আগে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সুজি আর দুধের মিশ্রণটা অ্যাড করার সময় চুলার ফ্লেমটা একদমই লো করে দিতে হবে। যেহেতু ক্যারামেল খুব বেশি গরম থাকে তাই চুলার ফ্লেমটা বাড়ানো থাকলে গায়ে ছিটা আসতে পারে। এবার নেড়েচেড়ে একসাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম দিকে ক্যারামেলটা হালকা দলা পাকাতে পারে, কিন্তু যতই হালুয়াটা রান্না করা হবে ক্যারামেলগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এই পর্যায়ে হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। এবার চুলায় মিডিয়াম টু লো হিটে সম্পূর্ণ হালুয়াটা রান্না হবে। রান্না করতে করতে দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর হালুয়াটাও শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে মিষ্টিটা আরও বেশি এনহ্যান্স হয়। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 1/2 কাপ বা 100 গ্রাম চিনি। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনির প্রয়োজন হবে হালুয়াটাকে প্রপারলি মিষ্টি করতে। 1.5 কাপ চিনির ক্যারামেল তৈরি করলে হালুয়াটা পরবর্তীতে বেশি আঠালো হয়ে যেতে পারে। তাই আমি 1 কাপ চিনির ক্যারামেল তৈরি করেছি আর 1/2 কাপ চিনি পরে অ্যাড করেছি। আরেকটি বিষয় হলো, দেখতেই পারছেন হালুয়াটা কিছুটা শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে যদি চিনি অ্যাড করা হয় তাহলে আবারও হালুয়াতে একটু পানি ছেড়ে দিবে আর হালুয়াটা খুব বেশি সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অবশিষ্ট 2 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ তরমুজের বিচি বা ওয়াটারমেলন সিডস। যদিও আমি পুরো হালুয়া রান্নাটা সম্পূর্ণ ঘিয়ের উপর করেছি, তারপরও লাস্টের দিকে এমন ঘি অ্যাড করে দিলে স্বাদটা আরও 10 গুণ বেড়ে যায়। আপনারা যদি হালুয়াটা তেল দিয়ে রান্না করেন তাহলে লাস্টের দিকে 1-2 টেবিল চামচ ঘি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলেও কিন্তু খুব দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসবে। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নারিকেলের ছিঁড়া। এই দুটো একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার যে কোনো ডেজার্ট আইটেমে এই ধরনের সিডসগুলো খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি প্রায় সময় এগুলো অ্যাড করে থাকি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে সম্পূর্ণ ড্রাই ফ্রুটস দিইনি, আমি কিছু রেখে দিয়েছি পরবর্তীতে ডেকোরেশন করার জন্য। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মুঘল আমলের রাজা বাদশাদের জনপ্রিয় মাখান্দি হালুয়া। আমার আলাদা করে মুখে বলার কোনো প্রয়োজন নেই, হালুয়ার লুক দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে এটা খেতে কতটা বেশি মজাদার হবে। এই মাখান্দি হালুয়াটা তৈরিতে সব ধরনের রিচ ও শাহী উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো যে কোনো ডেজার্ট আইটেমকেই খুব বেশি ফ্লেভারফুল করে তোলে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। প্রথমেই বলেছিলাম না যে এই হালুয়াটার মুখে দেওয়ার সাথে সাথেই আপনি স্বাদের এক অন্য ভুবনে হারিয়ে যাবেন। যে হালুয়া খেতে পছন্দ করে না সেও এই হালুয়াটা মন ভরে খাবে। এই মাখেন্দি হালুয়াটার স্বাদ অন্যান্য হালুয়া থেকে এতটাই বেশি আলাদা যেটা মুখে বলে বোঝানোর মতো না। স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয় একটি হালুয়া রেসিপি। আপনারা যদি কোনো ভিন্ন ধরনের হালুয়া ট্রাই করতে চান তাহলে আমি আপনাদেরকে এই মাখান্দি হালুয়াটা অবশ্যই রেকমেন্ড করব।
কথা দিচ্ছি এটা আপনাদের প্রিয় হালুয়ার মধ্যে একটি হয়ে উঠবে। হালুয়াটা এতটাই বেশি সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। আর খাওয়ার সময় দাঁতের নিচে যখন বাদামগুলো পড়ছে তখন খেতে অসাধারণ লাগছে। এবার তৈরি করব তাহিনি হালুয়া। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই শুধু ৪টি উপকরণে মাত্র ১০ মিনিটেই এই হালুয়াটি বানিয়ে নেওয়া যায়। তাহিনি হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি ২ কাপ সাদা তেল। চুলার একদম লো হিটে তিলটাকে ১ মিনিটের মতো রোস্ট করে নিব। হালুয়াটা বানানোর আগে তিল ১ মিনিটের মতো রোস্ট করে নিলে তিলে খুবই সুন্দর একটি রোস্টেড ফ্লেভার আসবে। আর হালুয়াটা খেতেও অসম্ভব মজার লাগবে। তিল অবশ্যই চুলার লো ফ্লেমে ভাজতে হবে, না হলে তিলে একটি কালার চলে আসবে, তখন হালুয়াটা দেখতে প্লাস খেতে ভালো লাগবে না। তিলটা ভাজতে ভাজতে হালকা ঝরঝরে হয়ে যাবে, আর আপনি অল্প একটু তিল মুখে দিয়েও দেখতে পারেন। যদি খেতে মচমচে লাগে তাহলে বুঝবেন তিলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তিলটা রোস্ট করার সময় চারদিকে খুব দারুণ একটি সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। এবার আমি তিলটাকে গ্রাইন্ড করে নিব তিলের তেল ছেড়ে পেস্ট হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এই তিলগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিল পেস্ট করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। যদি পানি ব্যবহার করেন তাহলে কনসিস্টেন্সিটা একদম লিকুইডই হয়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। পানি ছাড়াই তিলগুলো ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে পছন্দ মতো কনসিস্টেন্সি চলে আসবে। বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে না, ২ মিনিটের মতো ব্লেন্ড করলেই তিলের তেলটা ছেড়ে দিবে। তিলটা ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে এরকম তেল ছেড়ে দিয়ে একটা আঠালো ভাব চলে আসবে। তিলটাকে সম্পূর্ণ পেস্ট করব না, এমন হালকা দানাদার পেস্ট হলেই একটি বোলে ট্রান্সফার করে নিব। এবার ব্লেন্ড করা তিলে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পাউডার সুগার। আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১/২ কাপ চীনাবাদামের পাউডার। আমি চীনাবাদাম চুলায় হালকা রোস্ট করে আগে থেকে পাউডার করে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ গুঁড়া দুধ। এবার একটি স্প্যাচুলা দিয়ে উপকরণগুলো হালকা মিশিয়ে নিব। সবকিছু একসাথে ভালোভাবে মিশানোর সুবিধার্থে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। চুলায় রান্না করার ঝামেলা ছাড়া বা অনেক সময় ধরে নেড়ে নেড়ে হালুয়া বানাতে না চাইলে আপনারা ঝটপট এই হালুয়াটি বানিয়ে নিতে পারেন। হাত দিয়ে মেখে নেওয়ার পর হালুয়ার কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে। হাত দিয়ে চাপ দিলে মুঠো হয়ে যাবে, আবার চুরমুর করে ভেঙেও যাবে। এবার আমাদের তাহিনি হালুয়ায় দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম মেল্টেড বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু ট্রেডিশনাল টার্কিশ তাহিনি হালুয়ার ফ্লেভার পেতে হলে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। এবার বাটারটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে এক পর্যায়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের হালুয়া কিন্তু রেডি। এবার একটি মোল্ডে সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড, বাটি বা বক্সে সেট করে নিতে পারেন। একটি স্প্যাচুলার সাহায্যে হালুয়াটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিব অনেকগুলো পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটা শুধু ডেকোরেশনের জন্য না, তাহিনি হালুয়াতে এই পেস্তা বাদামটা খুবই ইম্পর্টেন্ট। আমি পেস্তা বাদামগুলো মাঝখান থেকে একটি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পেস্তা বাদাম কেটে নিতে পারেন। তিলের হালুয়াটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে এই পেস্তা বাদামটা পড়বে তখন খেতে অসম্ভব মজার লাগবে। এবার আমি হালুয়াটাকে সেট হতে রেখে দিব ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট পর আমি হালুয়াটাকে ডিমোল্ড করে নিব। সফট অ্যান্ড ক্রিমি তিলের এই হালুয়াগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এবার হালুয়াটাকে আমার পছন্দ মতো করে কেটে নিব। তো তৈরি হয়ে গেল আমার ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস টার্কিশ তাহিনি হালুয়া। এই তাহিনি হালুয়া আমাদের বাংলাদেশের অন্যান্য হালুয়া থেকে খেতে খুবই আলাদা আর দারুণ মজা। আপনারা যদি কোনো ডিফারেন্ট টাইপের হালুয়া ট্রাই করতে চান তাহলে এই তিলের হালুয়াটা অবশ্যই ট্রাই করতে পারেন। যে কোনো উৎসবে বা আয়োজনে আপনারা এই হালুয়াটি মিষ্টি বা ডেজার্ট হিসেবে অনায়াসে পরিবেশন করতে পারবেন। ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা যদি এই তাহিনি হালুয়াটার হেলদি অ্যান্ড সুগার ফ্রি ভার্সন ট্রাই করতে চান তাহলে এখানে চিনির পরিবর্তে হানিও ব্যবহার করতে পারেন। হানি দিয়ে বানালেও এই হালুয়াটি খেতে খুব ভালো লাগবে। দেখি বুঝতে পারছেন হালুয়াগুলো কতটা সফট হয়েছে। এখন তৈরি করে নিব ডিমের মনসুর হালুয়া। বাজি ধরে বলতে পারবো কেউ বুঝতেই পারবে না এই হালুয়া ডিম দিয়ে তৈরি। বিশ্বাস করুন, এর থেকে সহজ ও মজাদার হালুয়া রেসিপি দ্বিতীয়টি নেই। ডিমের মনসুর হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি ৪টি মুরগির ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে থাকা ডিমও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটি উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ৪টি ডিমের হালুয়া বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে প্রথমে ২টি ডিমের হালুয়া বানিয়েও দেখতে পারেন। কিন্তু হালুয়াটা খেতে এতটাই বেশি মজাদার যে ২টা ডিমের বানালে আফসোস করবেন। এবার ডিমে দিয়ে দিলাম ১ কাপ চিনি আর ১/২ কাপ ঘি। এবার চিনি আর ঘিটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল দিয়ে বানালে অবশ্যই এতটা টেস্ট পাবেন না, তখন বলেন না যে আপু মজা লাগেনি।
এবার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর 1 চিমটির মতো লবণ। আপনার ইচ্ছে করলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ জাল করে ঘন করেও ব্যবহার করতে পারবেন। 4টি ডিমের জন্য এখানে হাফ কাপ লিকুইড দুধ দিলেই হবে। এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে, এবার সরাসরি রান্নায় চলে যাব। এবার একটি পরিষ্কার শুকনো প্যানে দিয়ে দিলাম হালুয়ার মিশ্রণ। এবার চুলার একদম লো হিটে উইক্সের সাহায্যে হালুয়াটাকে রান্না করতে থাকবো। হালুয়াটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, নাড়া একদমই থামানো যাবে না। যেহেতু ডিম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই অবশ্যই চুলার ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো দারুচিনির পাউডার। দেখতেই পাচ্ছেন হালুয়াটা রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে আর প্যানের গাও ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি উইক্স রেখে স্প্যাচুলাতে শিফট করব। এবার হালুয়াটাকে রান্না করতে থাকতে হবে ঘি ছেড়ে সুজির মতো হালকা দানা দানা হয়ে আসা পর্যন্ত। আপনার ইচ্ছে করলে হালুয়াটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন, কিন্তু আমি যেহেতু হালুয়াটাকে বরফি আকারে সেট করব, তাই আমি আরেকটু রান্না করে নিচ্ছি। হালুয়াটা অনেকটাই দানাদার হয়ে গিয়েছে আর আমার পছন্দ মতো একটা কালারও চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালুয়াটাকে চুলা থেকে নামানোর পর আর দেরি করা যাবে না, সাথে সাথেই যেকোনো মোল্ড বা বাটিতে সেট করে নিতে হবে। হালুয়াটাকে যেটাতেই সেট করবেন না কেন সেটাকে গ্রিস না করলেও চলবে, কারণ হালুয়া থেকে যে ঘিটা বের হবে সেটাতেই মোল্ড বা বাটি গ্রিস হয়ে যাবে। এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে উপরটাকে হালকা সমান করে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি হালুয়াটাকে এই অবস্থায় রেখে দিব হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। হালুয়াটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি, অল্প গরম আছে। এবার আমি হালুয়াটাকে আমার পছন্দ মতো করে কেটে নিব। এই ডিমের হালুয়াটাকে গরম থাকা অবস্থায় কেটে রাখতে হবে, না হলে একবার সেট হয়ে গেলে তখন আর কাটা যাবে না। এবার হালুয়াটাকে রুম টেম্পারেচারে রেখে দিব একদম ঠান্ডা হয়ে সেট হয়ে আসা পর্যন্ত। 1 ঘন্টা পর ফিরে এলাম, ডিমের হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ডিমের বরফিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে। একটি বরফিও খুলে বা ভেঙে যাচ্ছে না। তো তৈরি হয়ে গেল ডিমের মনসুর হালুয়া। হালুয়াটা বানানো কি খুব বেশি কঠিন মনে হয়েছে? একদমই না, তাই না? কারণ এর থেকে সহজ হালুয়ার রেসিপি দ্বিতীয়টি হয় না। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় রান্না করে নিলেই তৈরি হয়ে যায় এত মজাদার ও সুন্দর ডিমের মনসুর হালুয়া। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এই হালুয়া ডিম দিয়ে তৈরি। হালুয়াটা খাওয়ার সময় মনে হবে আপনি ছানার তৈরি কোনো দামি মিষ্টি খাচ্ছেন। এই সময় বাহির থেকে দেখতে হালুয়াটাকে হালকা শক্ত মনে হলেও হালুয়াটা ভিতর থেকে কতটা বেশি সফট আমি সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন আমার একদমই প্রেসার দিতে হচ্ছে না, ধরার সাথে সাথেই হালুয়াটা একদমই ভেঙে যাচ্ছে। একদম সফট, ক্রিমি, মেল্ট ইন মাউথ একটা হালুয়া। এই ডিমের মনসুর হালুয়াগুলো আপনারা নরমাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো, আর ফ্রিজে রাখলে তো আরো বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। আপনারা যারা আগে কখনো ডিমের মনসুর হালুয়া খাননি, আমি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করতে। তাহলে চলুন এখন তৈরি করে দেখাই সোহান হালুয়া। মাত্র 4টি উপকরণে খুব সহজে মুখে লেগে থাকার মতো এই আকর্ষণীয় হালুয়াটি বানিয়ে নেওয়া যায়। সোহান হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই হালুয়ার মোল্ডটাকে রেডি করে নিব। আমি হালুয়াগুলো বানানোর জন্য একটি মাফিন মোল্ড নিয়ে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে মোল্ডটাকে ব্রাশ করে নিব। অথেন্টিক সোহান হালুয়া দেখতে একদম রাউন্ড পয়সার মতো হয়, সেই শেপটা দেওয়ার জন্য আমি এই মাফিন মোল্ডটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এই হালুয়াটা যেকোনো বাটি বা বক্সেও সেট করে নিতে পারেন। আবার চাইলে যেকোনো বড় মোল্ডে সেট করে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, আবার বরফি স্টাইলেও কেটে নিতে পারেন। আমার মোল্ডটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার কিছু বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঠবাদাম। আপনারা হালুয়ার সাথে বাদাম খেতে পছন্দ না করলে এই বাদামটা স্কিপও করতে পারেন, কিন্তু অথেন্টিক সোহান হালুয়াতে ব্যবহার করা হয়, তাই আমিও ব্যবহার করেছি। আমি একইভাবে সবগুলো মোল্ডে বাদাম সেট করে নেব। সোহান হালুয়া বানানোর আগে মোল্ডটাকে সেট করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই হালুয়াটা বানানোর সাথে সাথে একদম গরম অবস্থায় আমাদেরকে মোল্ডে সেট করতে হবে। একবার হালুয়াটা তৈরি হয়ে গেলে তখন আর মোল্ড রেডি করার টাইম থাকবে না। তাই চেষ্টা করবেন আগে মোল্ডটাকে রেডি করে তারপর বানানোর প্রসেসিং শুরু করতে। আমাদের মোল্ড একদম রেডি। এবার আমরা হালুয়ার প্রিপারেশন করে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ময়দা আর 5 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি আজকে একদম কম হালুয়া বানিয়ে দেখাবো, তাই উপকরণগুলো কম নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। পরিমাণটা কিছুটা এমনই হবে, যতটুকু ময়দা নেবেন ঠিক ততটুকুই গুঁড়া দুধ নিতে হবে। এবার গুঁড়া দুধ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হালুয়াটাকে রান্না করার পালা। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, কারণ সোহান হালুয়ার মূল বৈশিষ্ট্য হলো এই হালুয়াটা পুরো ঘিতে রান্না করা হয়। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। 2/3 কাপ মানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি।
আপনারা চাইলে এর থেকে একটু কম চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এর থেকে অতিরিক্ত চিনি ব্যবহার করলে বেশি মিষ্টি হয়ে যাবে। এবার চিনি ঘিয়ে ভাজতে হবে একটি সুন্দর কালার এসে ক্যারামেল হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, তাই খুব মনোযোগ সহকারে দেখবেন, একদমই স্কিপ করবেন না। আমি আপনাদের বুঝার সুবিধার্থে এই স্টেপটা একটু সময় নিয়ে দেখিয়েছি, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। যখন ঘিটা গরম হয়ে আসবে তখন চিনিটা আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে আর ক্যারামেলটা সুন্দর হবে না। কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন হঠাৎ করে কালার এসে নিচ থেকে পুড়ে না যায়। একবার কালার আসা শুরু হয়ে গেলে তখন অনবরত নাড়তে থাকতে হবে। ক্যারামেল বানানো অনেকেই অনেক কঠিন মনে করেন, কিন্তু এটা মোটেই কঠিন না। যদি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারেন তাহলে ক্যারামেল বানানো খুবই ইজি। এই ক্যারামেলের কালারটার উপর নির্ভর করবে আপনার সোহান হালুয়ার কালারটা কেমন হবে। তাই এটাকে বেশি লাল করা যাবে না বা কালো করা যাবে না, তাহলে হালুয়াটা দেখতে প্লাস খেতে একদম ভালো লাগবে না। যতই চিনিটা গলে ক্যারামেল হয়ে আসবে ততই এই মিক্সচারটা আঠালো হয়ে আসবে। যখন সম্পূর্ণ চিনি গলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন সাথে সাথে চুলার ফ্লেমটা অফ করে দিব। চুলা থেকে নামানোর পর এই ঘি আর ক্যারামেলের মিশ্রণটাকে 30 সেকেন্ডের মতো নেড়ে টেম্পারেচারটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। অতিরিক্ত ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। গরম অবস্থাতেই আগে থেকে মিলিয়ে রাখা এই শুকনো উপকরণটাকে দিয়ে দিতে হবে। এই গরম ঘি আর ক্যারামেলের মিশ্রণে গুঁড়া দুধ আর ময়দা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। মিলাতে মিলাতে মিশ্রণটা কিছুটা এরকম হয়ে যাবে। ক্যারামেলে শুকনো উপকরণগুলো দেওয়ার সাথে সাথে খুব ফাস্ট মিলিয়ে নিতে হবে, না হলে মিক্সচারটা জমে যাবে। অতিরিক্ত মিক্স করতে করতে হালুয়াটাকে ঠান্ডা করে ফেলা যাবে না। গরম থাকতে থাকতেই মোল্ডে সেট করে নিতে হবে। গরম থাকতে থাকতেই মোল্ডে ট্রান্সফার না করলে কড়াইয়ের মধ্যেই হালুয়াটা বসে যাবে। যদি আপনাদের মিক্স করতে করতে হালুয়াটা ঠান্ডা হয়ে যায় আর কড়াইয়ের মধ্যেই শক্ত হয়ে যেতে নেয়, তাহলে আপনারা আবার গরমও করে নিতে পারবেন। মাত্র 4টি উপকরণে 10 মিনিটেই এই মুখে লেগে থাকার মতো আকর্ষণীয় সোহান হালুয়াগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা হয়তো মনে করতে পারেন যে ময়দা বা গুঁড়া দুধটা কাঁচাই রয়ে গেছে, তা কিন্তু একদমই না, কারণ ঘি আর ক্যারামেলটা এত বেশি গরম ছিল সেই তাপেই ময়দা আর গুঁড়া দুধ কুক হয়ে গিয়েছে। আপনারা খাওয়ার সময় একদমই বুঝতে পারবেন না যে আপনারা চুলা থেকে নামিয়ে শুকনো উপকরণগুলো অ্যাড করেছেন। এবার হালুয়াগুলো উপর থেকে খুব সুন্দরভাবে সমান করে দিব। আমি একটি চামচের মধ্যে হালকা ঘি মাখিয়ে তারপর হালুয়াগুলো সমান করে নিচ্ছি। এবার রুম টেম্পারেচারে হালুয়াটাকে সেট হতে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর একটি নাইফের সাহায্যে আমি হালুয়াটার সাইডটা ছাড়িয়ে নিব আর খুবই আলতোভাবে ডিমোল্ড করে নিব। আপনাদের যে এই মফিন মোল্ডই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমি এই মোল্ডটা শুধুই দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। প্রথমেই যদি আপনারা মোল্ডে তেল ব্রাশ করে নেন তাহলে হালুয়াগুলো ডিমোল্ড করতে একদম অসুবিধা হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কত ইজিলি ডিমোল্ড করে নিচ্ছি। হালুয়া মানেই কিন্তু একদম সফট হবে আর মুখে দিতেই মিলিয়ে যাবে। এই সোহান হালুয়াগুলো বানানো যত সহজ, খেতে ততই মজা। লিকুইড দুধ ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এই হালুয়াগুলো বানিয়ে নিতে পারেন। হঠাৎ হালুয়া খেতে ইচ্ছে করলে ঝটপট চটজলদি বানিয়ে নেওয়ার জন্য একটি বেস্ট হালুয়া রেসিপি। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি মাত্র 4টি উপকরণে 10 মিনিটে এই হালুয়াগুলো বানিয়ে নিয়েছেন। আপনারা যদি কোনো নতুন হালুয়া রেসিপি ট্রাই করতে চান তাহলে এই সোহান হালুয়া একদম পারফেক্ট। আপনাদের কোন হালুয়া খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।